Hello dear students, good morning. জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ক্লাসে আমি তোমাদের জিকে জিএস টিচার আরাবুল রহমান স্বাগত জানাই। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো সকলে যারা যুক্ত হচ্ছে ক্লাসে তারা সকলে ক্লাসটা একটু শেয়ার করে দেবে এবং ক্লাসে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ক্লাসটি তোমাদের হেল্প করবে। আর প্রতিদিন যারা ক্লাসটি দেখছো তাদের সকলকে বলবো আমাদের এই ক্লাসটি তো দেখছো যারা, আরো যদি ইনফরমেটিভ বেশি ক্লাস দেখতে চাও তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা আমাদের দা ওয়ে অফ সলিউশনে সন্ধ্যা 8:30টাতে আমি তোমাদের জিকের ঝুলি ক্লাস নিয়ে আসি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আর আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন এবং সমস্ত রুটিন প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি আজকের পর্ব। প্রথম প্রশ্ন, সুইজারল্যান্ডের রাজধানী হলো কি? সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ড হচ্ছে কোথায় অবস্থিত? চকলেটের দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। তো এই সুইজারল্যান্ডটা কোথায় অবস্থিত? ইউরোপিয়ান একটা কান্ট্রি। অ্যান্ড এই সুইজারল্যান্ডের রাজধানী কি? দ্রুত প্রথম প্রশ্নটার উত্তর করো। একটা দুর্দান্ত ক্লাস আজ তোমাদের উপহার দিতে চলেছি। সুইজারল্যান্ডের রাজধানী হবে কি? সেটা হচ্ছে বার্ন। বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী। আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছে যারা জেনেভা অ্যান্সার করবে, কারণ জেনেভাতে হু বা WTO এর মতো বড় বড় সংস্থার সদর দপ্তর আছে। তো মানুষের একটা পারসেপশন তৈরি হয়ে থাকে যে এখানেই হয়তো রাজধানী হবে, কিন্তু না, সুইজারল্যান্ডের যদি ক্যাপিটাল বলা হয় দ্যাট ইজ বার্ন। নানাঘাট শিলালিপির রচয়িতাকে? আচ্ছা, নানাঘাট শিলালিপি, চলো দুর্দান্ত একটি ক্লাস আলোচনা হবে। নানাঘাট এই শিলালিপিতে আমরা কার কথা জানতে পারি? নানাঘাট শিলালিপি থেকে মনে রাখবে, নানাঘাট শিলালিপি থেকে কার কৃতিত্বের কথা আমরা জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি প্রথম সাতকর্ণীর সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি, নানাঘাট শিলালিপি থেকে। সো এখানে রাইট অ্যান্সার কি হবে? নানাঘাট শিলালিপি থেকে আমরা জানতে পারি প্রথম সাতকর্ণীর সম্পর্কে, অ্যান্ড এটার রচয়িতা হচ্ছেন তার নয়নিকা, তিনি কিন্তু এটার রচয়িতা। আচ্ছা, এখানে আরো কয়েকটা এখানে তোমাদের বিখ্যাত বিখ্যাত শিলালিপির কথা বলে রাখি, যেগুলো পরীক্ষায় বিগত কয়েক বছরে প্রশ্ন এসেছে। যেমন হচ্ছে গৌতমী বলশ্রী, ইনি একজন লেখক ছিলেন, তিনি রচনা করেছিলেন নাসিক প্রশস্তি বা নাসিক শিলালিপি। তো নাসিক প্রশস্তি রচয়িতাকে, সেটা হচ্ছে গৌতমী বলশ্রী। এবং নাসিক প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? এটা থেকে আমরা তার পুত্র গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে জানা যায়। সাতকর্ণীর জীবন বৃত্তান্ত আমরা জানতে পারি কোথা থেকে? সেটা জানতে পারি এই গৌতমী বলশ্রী লেখা নাসিক প্রশস্তি থেকে। নেক্সট হচ্ছে হরিসেন। হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, এবং তিনি লিখেছিলেন একটা শিলালিপি বা একটা প্রশস্তি, যেটাকে আমরা বলে থাকি এলাহাবাদ এলাহাবাদ প্রশস্তি। তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? রাইট অ্যান্সার হচ্ছে এটার রচয়িতা হচ্ছেন হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি। অবভিয়াসলি এটা থেকে আমরা যার সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের সম্পর্কে এটা জানা যায়। সমুদ্রগুপ্তের সম্পর্কে আমরা জানতে পারি এই শিলালিপি থেকে। নেক্সট হচ্ছে রবি কীর্তি। দেখো অপশন লাস্ট আছে, অপশন ডিতে রবি কীর্তি। রবি কীর্তি সম্পর্কে আমরা জানতে পারি রবি কীর্তি হচ্ছেন একজন লেখক, একজনের সভাকবি ছিলেন। কার সভাকবি? তিনি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি তিনি ছিলেন। এবং এনার এই দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানা যায় কোন প্রশস্তি থেকে? সেটা মনে রাখবে, আইহোল প্রশস্তি থেকে। আইহোল প্রশস্তি থেকে জানতে পারি, যেটা রচয়িতা ছিলেন রবি কীর্তি। সো ডিয়ার স্টুডেন্টস,
অল ক্লিয়ার? আই হোপ এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় এই 4টি প্রশ্নটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কয়েকটা তোমরা একটু মনে রাখবে, যেমন হচ্ছে দেওপাড়া লিপি অ্যান্ড বা দেওপাড়া প্রশস্তি, বিজয় সেনের কৃতিত্ব সেখান থেকে আমরা জানতে পারি, খালিমপুর তাম্রপট্টা কার সম্পর্কে জানতে পারি, অ্যান্ড জুনাগড় লিপি, তাঞ্জোর লিপি, এই কয়েকটা গুরুত্বপূর্ণ শিলালিপি সম্পর্কে জেনে রাখলে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় বাধা থাকবেই থাকবে। পরেরটা, নিম্নলিখিত কোন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা কবে ঘটেছিল বলো রে? কি হবে? ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপালটা কোথায়? ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো মধ্যপ্রদেশের এই যে ভোপাল, সেখানে একটা ইউনিয়ন কার্বাইড বলে একটা সেখানকার তোমার কার্বাইড লিমিটেড বলে কোম্পানি ছিল, যেখানে যেখানে একটা মানে গ্যাস লিকেজ হয়েছিল। গ্যাসটার নাম ছিল মিথাইল আইসোসায়ানেট, MIC বলে একটা গ্যাস। এটা এটা সেখান থেকে লিকেজ হয়েছিল। এর ফলে ভোপাল শহর জুড়ে কিন্তু একটা হাহাকার দেখা গেছিল, সেখানে প্রচুর মানুষ মারা যায়, একটা বিপর্যয় এখানে ঘটে গেছিল। তো এই দুর্ঘটনাটা কবে ঘটে? ইজ রাইট অ্যান্সার ইজ এখানে কি হবে, সেটা হচ্ছে 1984 সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডিটি হয়েছিল। এবং এটার জন্য প্রধান দায়ী ছিল কোন গ্যাসটি? সেটা হচ্ছে MIC, পরীক্ষায় আসে কিন্তু, মিথাইল আইসোসায়ানেট, এই গ্যাসটা প্রধান দায়ী ছিল। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দীর্ঘতম? প্রথমে আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা আছে বা কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা আছে। রাজ্যের সীমানা আমরা যদি বলি, কয়টি রাজ্যের সীমানা আছে? একটা হচ্ছে বিহারের আছে, বিহার, আরেকটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা। আর কোন রাজ্যের আছে? সিকিমের আছে অ্যান্ড অসম রাজ্যের। তো এখানে সঠিক উত্তরটা কি হবে? প্রথম আমরা দেখি অপশনগুলো কি কি আছে। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানাই নেই, ওটা আমরা এলিমিনেট করে দেব। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনটি হবে? সেটা হচ্ছে বিহার রাজ্যের সঙ্গে সব থেকে বেশি সীমানা আছে পশ্চিমবঙ্গের। ওকে, আর সর্বনিম্ন কোন রাজ্যের সঙ্গে? সর্বনিম্নটা দেয়ার স্টুডেন্টস কমেন্ট করে জানিয়ে দাও। সর্বনিম্ন সীমানা আছে কোন রাজ্যের সঙ্গে? সেটা হচ্ছে সিকিম রাজ্যের সঙ্গে। সিকিমের সঙ্গে সর্বনিম্ন সীমানা ভাগ করে উত্তর দিকে। নেক্সট 5 নম্বর প্রশ্নটা দেখো, আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী একটি পদার্থ হলো, তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী কোন পদার্থটি? তামা, জল, অভ্র অ্যান্ড কাঠ। কি হবে? তামা, দেখো তামা কি, তামা কিন্তু তোমার হচ্ছে তড়িতের কুপরিবাহী বলা হয়েছে, তাই না? আর তাপের সুপরিবাহী এরকম একটি পদার্থ কোনটি? বলো। এখানে অ্যান্সার হবে কি বলতো? সেটা হচ্ছে অভ্র। অভ্র হচ্ছে কি, এটা তড়িতের কুপরিবাহী কিন্তু, আচ্ছা অ্যাকচুয়ালি কাঠও তড়িতের কুপরিবাহী, বলো? কাঠও কিন্তু একটা তড়িতের কুপরিবাহী, কিন্তু ইউজুয়ালি কাঠটা কিন্তু উত্তর হওয়া উচিত, কিন্তু কাঠটা তাপের সুপরিবাহী। যাই হোক, এখানে অভ্র অ্যান্সার হবে, ঠিক আছে? অভ্র অ্যান্সার হবে, কাঠ অ্যান্সার হবে না। তামা অবশ্যই তড়িৎ এবং তাপের সুপরিবাহী, জলও তড়িৎ এবং পরিবাহী। তো এখানে সঠিক উত্তর হবে অভ্র। পরেরটা দেখো, কার আমলে রাওলাট আইন পাস হয়? রাওলাট এই আইনটা পাস হয়েছিল কার আমলে? রাওলাট আইনটা আমরা জানি, এখানে কি একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা। এখানে ভারতে যে সমস্ত বিপ্লবী কর্মকাণ্ডগুলো হচ্ছিল বিপ্লবীদেরকে আটকানোর জন্য, তখন ভারতের যারা ব্রিটিশ সরকার ছিল তারা বিভিন্ন আইন পাশ করতে থাকে। কোনো ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে বিনা প্ররোচনায় অ্যারেস্ট করতে পারত ব্রিটিশ পুলিশ, এবং তাদের কোনো উচ্চ আদালতে আপিল করার মতো এরকম কোনো অধিকার ছিল না। এরকম বিভিন্ন ফালানা ডিমকানা এরকম কিছু কিন্তু তোমার রাওলাট আইনের মানে অ্যাক্টে কিছু ল ছিল। এই আইনটা কবে পাস হয়? পাস হয় কবে? এটা পাস হয়েছিল
1919 সালে, অ্যাকচুয়ালি সালটাই পরীক্ষায় এসে থাকে। 1919 সালে রাওলাট আইনটা পাস হয়। এর ফলে কিন্তু পরবর্তীতে রাওলাট সত্যাগ্রহ শুরু হয়েছিল, একটা রাওলাট মুভমেন্ট এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীতে। এছাড়া দেখো এই রাওলাট আইনটা কবে পাস হয়েছিল, সেটা হচ্ছে লর্ড চেমসফোর্ডের সময়। লর্ড চেমসফোর্ড ভারতে তিনি একজন ভাইসরয় ছিলেন। 1916 থেকে 1921 সাল পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় ছিলেন। তার সময় গুরুত্বপূর্ণ যদি আমরা কিছু বলি ঘটনা, তার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তার সময় উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখবে। একটা হচ্ছে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি তার সময় হয়েছিল। কবে হয় লখনৌ চুক্তিটা? 1916 সালে তার সময়ে লখনৌ চুক্তি হয়েছিল। তার সময় হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অমৃতসরে। কত সালে সেটা? 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা। এন্ড আর কি কি গুরুত্বপূর্ণ হয়েছিল তার সময় হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন তার সময় পাশ হয়েছিল, আমরা জানি, যেটা 1919 সালের ভারত শাসন আইন হিসাবে পরিচিত। তো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট তার সময় পাশ হয়েছিল। এছাড়া এরকম কিন্তু গুরুত্বপূর্ণ কাজ তার সময় হয়। পরের প্রশ্নটা খুবই ইজি একটা প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? তো রাইট অ্যান্সার হচ্ছে 65 বছর হচ্ছে তাদের বিচারপতিদের অবসরের বয়সের সময়সীমা। আর হাইকোর্টের ক্ষেত্রে বললে হবে 62 বছর, এটা হচ্ছে হাইকোর্ট। নেক্সট হচ্ছে হকি ইন্ডিয়া সিনিয়র জাতীয় মহিলা হকি দলের, মহিলা কিন্তু পুরুষ নয়, মহিলা হকি দলের কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন নিম্নের কে? দিলীপ তির্কে, ক্রেগ ফুলটন এবং হরমনপ্রীত সিং এবং হরেন্দ্র সিং। তো মনে রাখবে ক্রেগ ফুলটন হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় হকি দলের, পুরুষ হকি দলের তিনি কোচ, কিন্তু মহিলা হকি দলের কোচ হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন যিনি, তিনি হচ্ছেন হরেন্দ্র সিং। জলাভূমি সংক্রান্ত রামসার কনভেনশন কোন সালে ভারতে কার্যকর হয়? রামসার কনভেনশন, রামসার চুক্তি ইরানের রামসার শহরে আমরা জানি 1971 সালে ইরানের রামসার শহরে একটা সম্মেলন আয়োজিত হয়েছিল জলাভূমি সংরক্ষণের জন্য। সেখানে প্রচুর দেশেরা মিলে, পৃথিবীর অনেক দেশেরা মিলে একটা চুক্তি স্বাক্ষর করেছিল। এটা 1971 সালে হয়েছিল। এবারে এটা কবে হয়? 1971-এর 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি। তো ভারতে এটা কবে কার্যকর হয়েছিল? রাইট অ্যান্সার হবে এখানে ভারতে কার্যকর হয়েছিল এটা 1982 সালে। 1982 সালে। আচ্ছা, ভারতে এখন বর্তমানে রামসার সাইট কতগুলি? ভারতের রামসার সাইট কতগুলি বলো? ভারতে বর্তমানে মোট 80টি রামসার সাইট আছে। কতগুলি? 80টি রামসার সাইট আছে ভারতে বর্তমানে, যার মধ্যে প্রথম যে রামসার সাইটটি ছিল, প্রথম রামসার সাইটের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে চিল্কা হ্রদ, যেটা ওড়িশাতে অবস্থিত। এটা হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট ছিল। এর সঙ্গে আরো একটা মনে রাখবে, যেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটাও ভারতের প্রথম কিন্তু তোমার যে রামসার সাইট তার তালিকাভুক্ত হয়েছিল। তো এটা কোথায় অবস্থিত? কেওলাদেও, যেটা রাজস্থানে অবস্থিত। ওকে, এই দুটো হচ্ছে কিন্তু ভারতের প্রথম রামসার সাইটের তালিকাভুক্ত হওয়া স্থান ছিল। প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে 200 রান করেছিলেন, ওয়ানডে ক্রিকেটে 200 রান করেছিলেন প্রথম ক্রিকেটার হিসাবে কে? বর্তমানে আমাদের ভারতের অনেক ক্রিকেটার আছে যারা 200 রান করেছেন। রোহিত শর্মা, যিনি ভারতীয় দলের মধ্যে সব থেকে হাইস্ট স্কোর করার অধিকারী, তিনি 264 রান করেছিলেন, সবচেয়ে বেশি তিনি কিন্তু স্কোর করেছিলেন।
কিন্তু আমাদের ভারতে অনেক ক্রিকেটার আছে যারা দ্বিশত রান করেছিলেন ওয়ানডে ক্রিকেটে, যেমন তোমার ঈশান কিষান সম্প্রতি তিনি খুবই কম বলে দ্বিশত রান করেছিলেন, এটাও কিন্তু একটা রেকর্ড। তো প্রথম ভারতীয় হিসাবে যিনি দ্বিশত রান করেছিলেন তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকর, প্রথম ভারতীয় হিসাবে দ্বিশত রান করেছিলেন ওডিআই ক্রিকেটে। হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো ক্লাসের প্রথম দিকেই এটা বলে দিয়েছিলাম, তো এটার উত্তর কিন্তু তোমাকে করতে হবে, সকলে এটা সঠিক উত্তর করে যাবে। হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার সঙ্গে তোমরা কমেন্টে জানিয়ে যাবে কিরকম ধরনের প্রশ্ন তোমাদের প্র্যাকটিস আরো করালে ভালো হয়, সেই ধরনের কোশ্চেন আমি একটু বেশি বেশি করে রাখার চেষ্টা করব। হু এর সদর দপ্তর কোথায়? হোমওয়ার্কে অ্যান্সার জানাবে, তার নিচে তোমার হচ্ছে হ্যাশট্যাগ ওপিনিয়ন বা ওপিনিয়ন বলে তুমি নিজের ওপিনিয়নটা জানিয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটাকে বলা হয়ে থাকে ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? দেখো ট্রোপোস্ফিয়ারের যদি আমরা গড় উচ্চতা বলি, এটার যদি গড় উচ্চতা বলা হয়, গড় উচ্চতা কতটা? এটার গড় উচ্চতা হচ্ছে 13 কিমি, গড় উচ্চতা ধরা হয়ে থাকে 12-13 কিমি, এরকম হচ্ছে গড় উচ্চতা ধরা হয় ট্রোপোস্ফিয়ারে। সর্বনিম্ন উচ্চতা যদি আমরা দেখি, সর্বনিম্ন উচ্চতা কতটা হবে এর? সেটা হচ্ছে 6 থেকে 8 কিমির মধ্যে হচ্ছে এর সর্বনিম্ন উচ্চতা। সর্বনিম্ন উচ্চতা কোথায় হয়? মেরু অঞ্চলে এর উচ্চতা কিন্তু সবচেয়ে কম হয়, মেরু অঞ্চল উত্তর দক্ষিণ মেরুতে। তো এখানে সর্বোচ্চ উচ্চতা কোথায় হবে? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত, প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত কিন্তু এর নিরক্ষরেখায় মাঝে মাঝে উচ্চতা চলে যায়, বা উচ্চতা হচ্ছে এর গড় এখানে সব থেকে বেশি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট প্রশ্ন, প্রয়াত রামচন্দ্র মাঞ্জি নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন? রামচন্দ্র মাঞ্জি তিনি কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? বলো ডেনিস। রামচন্দ্র মাঞ্জি ইনি যুক্ত ছিলেন নৃত্যর সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং নাটক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আচ্ছা, রামচন্দ্র মাঞ্জি সম্পর্কে একটা ছোট্ট তথ্য জেনে রাখো, তিনি 2021 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। 2021 সালে পদ্মশ্রী প্রাপক ছিলেন। মেমোরিজ অফ ফায়ার শীর্ষক বইটির লেখক হলেন নিম্নে। মেমোরিজ অফ ফায়ার এই বইটি কে লিখেছেন? শোভা দে, অশোক চোপড়া, কুলদীপ নায়ার এন্ড খুশবন্ত সিং। রাইট অ্যান্সার ইজ অশোক চোপড়া, তিনি কিন্তু মেমোরিজ অফ ফায়ার শীর্ষক বইটির লেখক। অশোকের রাজধানী কোথায় অবস্থিত ছিল? চলো, অশোকের রাজধানী বলা হয়েছে, ভেবে অ্যান্সার করো। রাজগৃহ, পাটলিপুত্র, কনৌজ এবং কর্ণসুবর্ণ। অশোক তিনি কোন বংশের শাসক ছিলেন বলতো? মৌর্য শাসক, মৌর্য শাসক। তো আমরা মগধের যে সমস্ত শাসকরা এসেছে এক এক সময় এক এক রকম রাজধানী দেখেছি। প্রথমে আমরা রাজগৃহ রাজধানী দেখেছি বিম্বিসার অজাতশত্রুর সময়, পরবর্তীতে অজাতশত্রু পুত্র উদয়ন যখন ক্ষমতায় আসে তার পিতাকে হত্যা করার পরে, হত্যা করে তিনি অজাতশত্রুকে হত্যা করে সিংহাসন অর্জন করেন, এবং সেখানে তিনি রাজধানীটা পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন। পরবর্তীতে যখন তোমার হচ্ছে হর্ষঙ্ক বংশের পতন ঘটে, পরবর্তী বংশ ছিল শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের সময় আমরা আবার দেখেছি তাদের রাজধানী বৈশালীতে চলে যায়, বৈশালী থেকে আবার রাজগৃহ, পাটলিপুত্র, এরকম ভাবে এগুলো কিন্তু বারবার কনভার্ট হতে থাকে। তো এখানে মগধের রাজধানী যখন অশোক, অশোক তিনি মৌর্য শাসক ছিলেন, এবং অশোকের সময়ে মগধের রাজধানী ছিল কোথায়? সেটা হচ্ছে পাটলিপুত্র অশোকের রাজধানী ছিল। এবং এই পাটলিপুত্রে আমরা জানি এখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়। উপগুপ্তের সভাপতিত্বে বা মোগালীপুত্র তিস্রার সভাপতিত্বে তৃতীয় বৌদ্ধ সংগীতি আয়োজিত হয়েছিল অশোকের সময়ে পাটলিপুত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট সিসিআরআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়? তো ভারতের কফি গবেষণাগারটা কোথায় অবস্থিত?
রাইট অ্যান্সার ইজ চিকমাগালুর। চিকমাগালুরটা কোথায়? এটা কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক। অনেক কিন্তু তোমাদের এরকম গবেষণাগার কয়েকটা আমি লিখে দিয়েছিলাম, তোমার ধান গবেষণাগার, গম গবেষণাগার। তো সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউটটা অবস্থিত চিকমাগালুর কর্ণাটকের, এবং কর্ণাটক রাজ্য ভারতের মধ্যে সব থেকে বেশি কিন্তু কফি প্রডিউস করে থাকে, সব থেকে বেশি কফি উৎপাদিত হয় কোথায়? কর্ণাটক রাজ্যে। ওকে, এটাকে কফি স্টেটও বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি জানো TWS একাডেমিতে ভর্তি হয়ে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো। কিভাবে? আমাদের TWS একাডেমি অ্যাপটা তোমরা ডাউনলোড করো। ডাউনলোড করার পরে সেখানে পেইড ব্যাচে গেলে তোমরা বিভিন্ন ব্যাচ পেয়ে যাবে। যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হলে তোমার পছন্দের যে ব্যাচ, তুমি যে পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষার যে ব্যাচে তোমরা ভর্তি হলে একদমই সেই তোমার হচ্ছে সিলেবাস ভিত্তিক, মানে সেই পরীক্ষার যে সিলেবাস থাকছে সেই সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাবে, এবং তোমরা সেখানে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে, এবং একটা ফুল প্রিপারেশন তোমাদেরকে সেখানে প্রোভাইড করা হবে। তো ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। এবং যারা আমাদের এই TWS একাডেমিতে অলরেডি পড়ছে, অনেক স্টুডেন্ট এখানে আছে, তারা জানে কিরকম মেহনতের সঙ্গে সেখানে টিচাররা ক্লাস করায়। আমিও সেখানে ক্লাস করাই, সেখানে তোমাদের স্ট্র্যাটেজিকের পার্টটা পড়িয়ে থাকি। দেখেছো তোমরা সেখানে যারা আমার ক্লাস করে জানো কত সুন্দর করে পিপিটি বা অনেক খেটে ফ্যাক্ট চেক করে তোমাদের জন্য সেগুলো করে আনা হয়। তো TWS একাডেমিতে যুক্ত হও আজই। সেরা চাকরির প্রস্তুতি কিন্তু TWS একাডেমি থেকেই তোমরা নিতে পারবে। আর সমস্ত ধরনের তোমরা যদি আপডেট পেতে চাও আমাদের এই 90 62 16 08 05 90 62 16 08 05 এই নাম্বারে কল করলে তোমরা সবসময় কিন্তু আমাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে, সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করবে। নেক্সট দেখো, সূর্য কোন দিনটিতে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে? সূর্য যখন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা সময় আসে সেই উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা, এটা কোথায় অবস্থিত? কর্কট ক্রান্তি রেখা তো উত্তর গোলার্ধে আমাদের ভারতীয় উপর দিয়ে গেছে। উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখাটার উপর লম্বভাবে কিরণ দেয়। এই দিনটাকে আমরা বলে থাকি সূর্যের উত্তরায়ণের শেষ দিন অথবা কর্কট সংক্রান্তি। এটাকে কি বলা হয়? কর্কট সংক্রান্তি। ওকে, তো কর্কট সংক্রান্তি এবং সূর্যের উত্তরায়ণের শেষ দিন, এই দুটো বিষয় বা দুটো দিন কিন্তু একই হবে। ওকে, তো এখানে কি হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে 21শে জুন। এই দিনে কিন্তু সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আরেকটা দিন আছে দেখো, 22শে ডিসেম্বর। এটা দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপরে 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়। এই দিনটাকে আমরা বলে থাকি মকর সংক্রান্তি বা দক্ষিণ আয়নের শেষ দিন। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোন দিনে? সেটা হচ্ছে এই দিনে 22শে ডিসেম্বর। এই দিনে সূর্য মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। দাস বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দাস বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বলো রে। দাস বংশটা প্রতিষ্ঠিত কবে হয়েছিল? এটা সুলতানি যুগের প্রথম বংশ ছিল, 1206-তে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1206 থেকে 1210 সাল পর্যন্ত একজন ব্যক্তি শাসন করেছিলেন যার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। তিনি প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক। আর শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? তার জামাতা ইলতুৎমিশকে বলা হয়ে থাকে শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি 1211 থেকে 1236 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। তিনি এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। আচ্ছা, আরো একটা প্রশ্ন আসে যে কুতুবউদ্দিন আইবকের পরে দিল্লির সুলতান কে হয়েছিলেন? কুতুবউদ্দিন আইবকের পরে মনে রাখবে দিল্লির সুলতান হয়েছিলেন কে? তিনি হচ্ছেন আরাম শাহ।
এখানে দেখো 1210, এখানে শুরু হচ্ছে 1211 থেকে, কিন্তু মিডিলে কিছুটা সময়ের জন্য আরাম শাহ তিনি দিল্লির সুলতান হন, কিন্তু তিনি অযোগ্য প্রমাণিত হওয়ায় তাকে কিন্তু এই যে সিংহাসন সেখান থেকে পদচ্যুত করা হয়েছিল। এবং আরাম শাহর পরে ইলতুৎমিশ শাসক হয়। ইলতুৎমিশের পরবর্তী সময়ে আবার রাজিয়া সুলতানা তিনি শাসন করেছিলেন দিল্লিতে, এবং রাজিয়া সুলতানা ছিলেন এই বংশ তথা সমগ্র মানে ভারতের যে সুলতানি যুগের ইতিহাস বা শাসনকালের ইতিহাস, ভারতে সমগ্র শাসনকালের ইতিহাসে প্রথম তিনি সুলতান, মহিলা সুলতান ছিলেন, সুলতানা রাজিয়া। কয়না কোন নদীর উপনদী? কয়না নদীটা কোন নদীর উপনদী? কয়না ড্যাম তোমরা নিশ্চয়ই শুনেছো। কয়না বাঁধ কোথায় অবস্থিত? কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত। তো কয়না নদীটা মহারাষ্ট্রের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এখানে দেখো অ্যান্সার কি হবে, কয়নাটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। আচ্ছা, কৃষ্ণা নদী সম্পর্কে দুটো তিনটে জিনিস একটু মনে রাখো। এটার উৎস কোথায়? কৃষ্ণার উৎস কোথায়? উৎস হচ্ছে পশ্চিম ঘাটের মহাবালেশ্বর থেকে। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে এটা উৎস লাভ করেছে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটা একটা পূর্ব বাহিনী নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে কয়না ছাড়া আরো কিছু কিন্তু এর উপনদী আছে কৃষ্ণার, যেমন তুঙ্গভদ্রা প্রধান উপনদী, তুঙ্গভদ্রা এর উপনদী, ভীমা এর উপনদী, মুসি এর উপনদী অ্যান্ড ঘটপ্রভা এর উপনদী। এই কয়েকটার মধ্যে তুঙ্গভদ্রা অ্যান্ড ভীমা মুসি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কার উপনদী? তুঙ্গভদ্রাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখানে আরো একটা জিনিস আমরা দেখব, কয়না নদীটার উৎস কোথায়? কয়না নদীর উৎস কিন্তু পশ্চিমঘাটের মহাবালেশ্বরের কাছ থেকেই এটার উৎস হয়েছে এবং এটা পরবর্তীতে আবার কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। ওকে, নেক্সট দেখো, ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশকে দিয়েছে? আচ্ছা, ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সম্প্রতি একটা দেশকে দিয়েছে, সেটা কোন দেশ? থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। পরে অ্যান্সার করো, এটা হবে কোন দেশকে দিয়েছে ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল? রাইট অ্যান্সার ইজ ফিলিপাইন্সকে কিন্তু দিয়েছে। আচ্ছা, ফিলিপাইনের রাজধানীটা কি একটু বলবে তোমরা? রাজধানীটা কি ফিলিপাইনের? এটা রাজধানী হচ্ছে ম্যানিলা। এটা রাজধানী হচ্ছে ম্যানিলা। এটা পরেরটা, তামার পারমাণবিক সংখ্যা কত? তামা যেটা তাপের খুবই একটা এবং বিদ্যুতের খুবই একটা উত্তম পরিবাহী, সেই তামার পারমাণবিক সংখ্যা কত? একটা ধাতু অবশ্যই তামা। কি হবে? অ্যান্সার করো সকলে। তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? রাইট অ্যান্সার ইজ অপশন বি 29 হচ্ছে তামার পারমাণবিক সংখ্যা। 29 পারমাণবিক সংখ্যা। প্রতি বছর কবে পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়? পঞ্চায়েতি রাজ দিবস এটা কবে পালন করা হয়? প্রথম কবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম এটা পালন করা হয়, প্রথম পালিত হয় 2010 সালে। 2010 সালে প্রথম পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় এবং পঞ্চায়েতি রাজ দিবসটা কবে পালন করা হয়? সেটা হচ্ছে 24শে এপ্রিল এই দিনে পালন করা হয়ে থাকে। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, বিশুদ্ধ জল তুমি যে তাপমাত্রায় জমে যাবে সেই তাপমাত্রাটা কত? তুমি বেসিক সহজ প্রশ্ন ডিয়ার স্টুডেন্ট, কি হবে? 273 কেলভিনে। নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ নয়? চলো আরো একটা তোমার সায়েন্সের প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলি কোথায় আছে? এগুলি হচ্ছে 18 নম্বর শ্রেণীতে আছে পর্যায় সারণীর। এদের আমরা দেখেছি সব সময় বহিঃ কক্ষ ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলি উদাহরণ আমরা দেখেছি বিভিন্ন আছে, যেমন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের প্রধান প্রধান উদাহরণ হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, আর্গন অ্যান্ড ক্রিপ্টন, জেনন, রেডন, এইসব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। এখানে নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাস নয়, নাইট্রোজেনটা হচ্ছে এটা 15 নং শ্রেণীতে অবস্থিত। এটা 15 নম্বর শ্রেণীতে অবস্থিত এবং এটাকে কি বলা হয়? নিক্টোজেন মৌল বলা হয়।
এটা হচ্ছে নিক্টোজেন মৌল, নাইট্রোজেন। নিম্নের কোন স্থানীয় বায়ু নর ওয়েস্টার নামে পরিচিত? কোনটিকে নর ওয়েস্টার বলা হয়? কাকে বলা হয়? কাল বৈশাখীকে গ্রীষ্মকালে বিকালের দিকে দেখা যায় কাল বৈশাখী, খুবই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, কাল বৈশাখী ঝড় এটাকে বলে, এবং কাল বৈশাখী নর ওয়েস্টার বলা হয়। এবং অসমে এটাকে কি বলা হয় ডিয়ার স্টুডেন্ট? অসমে কি বলা হয় এটাই পরীক্ষায় বেশি আসে। অসমটাও এটাকে বলা হয় বরদই ছিলা, গ্রীষ্মকালের বিকালের দিকে দেখা যায়। যা 6 হবে, শিলা লিখে দিল। হাওয়া মহল কোথায় অবস্থিত? লাস্ট প্রশ্ন, আজকের সেশনে লাস্ট প্রশ্ন, অ্যান্সার করো। হাওয়া মহলটা কোথায় অবস্থিত? হাওয়া মহল এটা জয়পুরে অবস্থিত। কোথায় জয়পুর? রাজস্থানের জয়পুর। 1799 সালে একজন মহারাজ ছিলেন সেখানকার রাজপুত শাসক, যার নাম ছিল মহারাজ সাওয়াই প্রতাপ সিং। সাওয়াই প্রতাপ সিং ইনি কি করেন? জয়পুরে এই কিন্তু হাওয়া মহলটা নির্মাণ করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা প্রাসাদ ছিল। আচ্ছা, যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি এখানেই আজকে ক্লাসটি শেষ করছি। ভালো থাকবে সকলে। আর TWS একাডেমি অ্যাপটা ডাউনলোড না করলে ডাউনলোড করবে। সেখানে তোমাদের চাকরির সেরা প্রস্তুতি আমাদের স্যারেরা বিগত কয়েক বছর ধরে দিয়ে আসছে। খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, তোমরা বিশ্বাস করো। এবং আমাদের TWS একাডেমি থেকে তোমরা ক্লাস করছো অনেকদিন থেকে, যারা করছে তারা অনেক উপকৃত হচ্ছে। তোমরাও উপকার আজ থেকেই নেওয়া শুরু করে দাও। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে। পরের দিনের ক্লাসে দেখা হবে। আর কমেন্টে কিন্তু তোমরা তোমার ওপিনিয়ন, তার সঙ্গে তোমার যে হোমওয়ার্কের অ্যান্সার সেটা জানিয়ে যাবে। টাটা, ভালো থাকবে।